তখন গভীর রাত, চারিদিকে পাহাড় আর বনভূমি। পাহাড় খুব উঁচু নয়, যতদূর চোখ যায় টিলা রয়েছে। অনেকগুলো টিলার মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা। মনে হচ্ছে এক আদিম অরণ্যের মধ্যে আমি রয়েছি। আমাকে তারা বেঁধে রেখেছে একটা বাঁশের খুঁটির সাথে। সেদিন পূর্ণিমা রাত, আকাশে গোল চাঁদ দেখা যাচ্ছে। ওই গোল চাঁদটাই আমার মনে আশা জাগালো। যাচ্ছিলাম ত্রিপুরা, মা ত্রিপুরেশ্বরীকে দর্শন করতে। তার আগে কামাখ্যা দর্শন করে এসেছি, সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। সে গল্প তো তোমাদের বলেছি। একটা দলের সাথেই ছিলাম, কিন্তু দল থেকে বিচ্ছিন্ন হয়ে মায়াং চলে গেছিলাম এক মায়াবিনীর পাল্লায় পড়ে। তার হাত থেকে শেষ পর্যন্ত আমাকে উদ্ধার করেছিলেন স্বয়ং সতী মা, মা কামাখ্যা। তারপরে ভাবলাম এইদিকে যখন এসেছি মা ত্রিপুরেশ্বরীকে দর্শন করে যাই, কিন্তু পথ চিনতাম না। পথ হারিয়ে কখন যে গভীর জঙ্গলে ঢুকে পড়েছে জানি না। পথ হারিয়ে ওই জঙ্গলে ঘুরপাক খাচ্ছিলাম, এমন সময় ওই জঙ্গলের আদিম অধিবাসীদের হাতে ধরা পড়লাম। শুনেছিলাম এই জঙ্গলের অধিবাসীদের মধ্যে এখনো সভ্যতার আলো প্রবেশ করেনি। এরা জঙ্গলে এদের তৈরি জগতেই থাকে। সভ্য মানুষকে এরা বিশ্বাস করে না, শত্রু বলে মনে করে। আমাকে ওরা দিনের বেলাতেই বন্দি করেছিল। আমার পরনে ছিল একটা সাধারণ ধুতি আর ফতুয়া, আর গায়ে সুতির চাদর, কাঁধে একটা ঝোলা। আমাকে তখন থেকেই তারা বেঁধে রেখেছিল। তাদের ভাষা আমি ভালো করে বুঝতে পারছিলাম না, কিন্তু বুঝতে পারছিলাম যে আমাকে পেয়ে তারা বেশ উচ্ছ্বসিত। একটা পাথরকে তারা পুজো করে বলে মনে হলো। পাথরটার গায়ে লাল মাটি লেপা, সামনে কিছু ফুল ফল, মাথায় পালক গোঁজা একজন খুব হম্বিতম্বি দেখাচ্ছিল। তো বুঝলাম যে সে হচ্ছে পুরোহিত জাতীয় কোনো লোক। পুরোহিতের গলায় একটা হাড়ের মালা, কোমরে কোনো পশুর চামড়া থেকে তৈরি একটা কাপড় ঝুলছে, কোমরেও কিছু পালক গোঁজা রয়েছে। আমাকে নিয়ে ওরা ঠিক কি করতে চাইছে বুঝতে পারছিলাম না। সন্ধ্যের পর তারা একটা বুনো মোরগ নিয়ে এলো। বুনো মোরগটা নিয়ে আসতেই বেশ হই হই শুরু হয়ে গেল চারদিকে। কোথা থেকে অনেক পুরুষ, মহিলা, শিশু এসে হাজির হলো। তারা তাদের ভাষায় চিৎকার করছিল, মাদল ধরনের কিছু একটা বাজাচ্ছিল। আমার চোখের সামনেই বুনো মোরগটার গলা কেটে সেই রক্ত ওই পাথরের গায়ে মাখিয়ে দেওয়া হলো। সবাই হাত উঁচু করে কি যেন বলছিল। সামনে কাঠকুটো দিয়ে একটা আগুন জ্বালানো ছিল। অগ্নিদেবতার উদ্দেশ্যে সেই মোরগের মাংস উৎসর্গ করা হলো। তারপরে তারা কেউ কেউ সেই মাংস কাঁচাই খেতে লাগলো। তাদের মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। খুব বিশ্রী লাগছিল দেখতে। আমি তান্ত্রিক হই আর যাই হই, সভ্য সমাজের মানুষ তো বটে, তো এদের আদিম প্রবৃত্তি দেখে দাঁত গুলিয়ে উঠছিল। হঠাৎই একটা সম্ভাবনা মনে উঁকি দিতেই গায়ের রক্ত হিম হয়ে এলো। এরা নরখাদক নয় তো? আমাকে বলি দেবার উদ্দেশ্য বন্দি করে রাখেনি তো? তাহলে তো সর্বনাশ, বাঁচার কোনো উপায়ই দেখছি না। এই জঙ্গলে আমি পথ চিনি না, কোথায় যাব, কিভাবেই বা পালাবো? পূর্ণিমার চাঁদের একটা মায়াময় আলো গাছের মাথায় এসে পড়েছে। সে একটা অপার্থিব সৌন্দর্য, কিন্তু সেই সৌন্দর্য উপভোগ করার মতো মানসিকতা তখন আমার নেই। অনেক শ্মশানে ঘুরেছি, কাপালিকের পাল্লাতেও পড়েছি,
কিন্তু এই অভিজ্ঞতা আমার নতুন। এই পর্যন্ত বলে তারানাথ থামল। আমরা চুপচাপ শুনছিলাম। তারানাথের গল্পের ঝুলিতে এমন গল্প আর কত যে আছে তা জানি না। প্রায় প্রতি রবিবার না হলেও আমরা মাঝে মধ্যেই তার বাড়িতে যাই, আর সে তার গল্পের ঝুলি থেকে একটা গল্প বার করে। আমরা ভেট হিসেবে তারানাথের প্রিয় পাসিং শো সিগারেট বা কিশোরী জর্দা নিয়ে যাই, আর তেলে ভাজাটা আমাদের গল্পের অনুষঙ্গ। বৃষ্টি ভেজা বিকেলে মুড়ি তেলে ভাজার সাথে গা ছমছমে ভূতের গল্প বা শ্মশানের গল্প বেশ জমে ভালো। অবশ্য তারানাথের গল্পগুলোকে কেবলমাত্র ভূতের গল্প বললে ভুল হবে। এতে মিশে থাকে তার জীবনের দর্শন, আর তার গল্প বলার ভঙ্গিমাটা এমন যে গল্পের পটভূমিকা এবং চরিত্রগুলো আমাদের সামনে ছবি হয়ে ফুটে ওঠে। এই যেমন এখন, কখন যে আমাদের সামনে চা ঠান্ডা হয়ে গেছে টের পাইনি। কিশোরী চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বলল, তারপর শেষ পর্যন্ত তাদের হাত থেকে কি করে উদ্ধার পেলেন সেটা তো বলুন। ওইসব কাঁচা মাংসের গল্প শুনতে শুনতে আমাদেরও গা শিশির করছে। আচ্ছা ঠাকুরমশাই, শুনেছি তখনকার দিনে জঙ্গলের আদিবাসীদের মধ্যে নাকি নরবলির চল ছিল। ঠিকই বলেছ। শুধু আফ্রিকায় নয়, আমাদের দেশেও নরবলি দেওয়া হতো। কোনো বিশেষ উদ্দেশ্যে নরবলি দিয়ে তারা মানুষের মাংস দেবতা চরণে উৎসর্গ করত। অবশ্যই এসব বহুদিন আগেকার ঘটনা। ব্রিটিশ সরকার এসব বন্ধ করে দিয়েছিল। ব্রিটিশরা যখন আদিবাসীদের কাছ থেকে জঙ্গলের দখল নিয়ে নেয়, তারপর থেকে সব বন্ধ হয়ে যায়। কিন্তু আদিবাসীরা ব্রিটিশদের শত্রু মনে করত, এমনকি যে কোনো সভ্য জগতের মানুষকেই ওরা শত্রু মনে করত। হ্যাঁ, তা ঠিকই বলেছে। ধরো তখন আমার বয়স কত হবে, ওই 22-23। পথে পথে ঘুরে বেড়াই গুরুর সন্ধানে। কত জায়গায় গিয়েছি। আসলে কামাখ্যা গিয়েছিলাম ওই কারণেই, কিন্তু কোনো কার্যসিদ্ধি তো হলোই না। উল্টে কত রকম যে বিপদে পড়েছি। যাক সেসব কথা থাক। তবে তান্ত্রিক বিদ্যায় দশমহাবিদ্যার আরাধনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই ভাবলাম ত্রিপুরেশ্বরী দর্শন করে যাই, যদি কোনো সিদ্ধ পুরুষের সন্ধান পাই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আগে বলুন ওই জঙ্গল থেকে কি করে উদ্ধার পেলেন। হ্যাঁ বলি, ওই বিপদ থেকে আমি উদ্ধার পেয়েছিলাম একটা চালাকি করে, বুঝতে পারলে। কোন রকম মন্ত্রতন্ত্র ওখানে চলবে না বুঝেছিলাম। আসলে আদিবাসী মানুষগুলো হলো ভীষণ সরল মানুষ, ওদের ঠকানো খুব সহজ। যত রাত বাড়ছিল ওদের উল্লাস বাড়ছিল। বনমোরগের পর একটা বুনো শুয়োর নিয়ে এসে ওরা আগুনের ওপর ঝলসাতে শুরু করলো। আমি ভাবছিলাম আমাকেও কি ওরা জ্যান্ত ঝলসাবে নাকি। এতগুলো লোকের সাথে আমি গায়ের জোরে পারবো না। এবার বুঝি বেঘরে প্রাণটা যাবে। কি করব ভাবছি, এমন সময় ওই পুরোহিত আমার সামনে এসে হাত পা নেড়ে কি বলতে শুরু করলো। একটু দূরে একটা বাঁশ আর পাতা দিয়ে তৈরি একটা ঘর ছিল, সেই দিকে নির্দেশ করে কি যেন বলছে সে। দেখতে পেলাম একটা বাঁশের খাটিয়া করে একজন অসুস্থ লোককে সেই ঘর থেকে বার করে আগুনের পাশে এনে রাখা হলো। তার গায়ে কি একটা প্রলেপ লাগানো, তার পায়ে খাইয়ের কাছে একটা গর্ত লাল হয়ে আছে। লোকটাকে ওরা কেটে রাখা পশুর রক্ত মাখাতে শুরু করলো, কিন্তু লোকটা যন্ত্রণায় ছটফট করছে বোঝা যাচ্ছিল। যে পুরোহিত লোকটা আমার সামনে ওদের ভাষায় কিসব বলছিল, তার হাবে ভাবে বোঝা যাচ্ছিল যে আমাকে মেরে তারা আমার রক্ত ওর গায়ে মাখাতে চাইছে। আমার তখন চোখ গেল পূর্ণিমার চাঁদের দিকে। চাঁদ তখন পুরো মাথার উপর, জলজলে গোল চাঁদ। আমি চেঁচিয়ে বললাম, ওহে শোনো তোমরা,
ওই আমাকে মারলে ওই চাঁদ ঢেকে যাবে, বুঝতে পারলে? পুরো চাঁদ কিন্তু ঢেকে যাবে, অন্ধকার হয়ে যাবে তখন। আর অন্ধকারে ওই লোকটি মারা যাবে। আমি উপর দিকে তাকিয়ে চাঁদকে নির্দেশ করে কথাগুলো বললাম। ওরা কি বুঝলো কে জানে, সবাই চাঁদের দিকে চেয়ে থাকলো। পরিষ্কার আকাশ, গোল থালার মতো চাঁদ, কিন্তু চাঁদের উপর একটা ছায়া পড়ছে। ক্রমশ সেই ছায়া বাড়ছে। আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলাম, ওই দেখো সবাই, চাঁদ ঢাকা পড়ে যাচ্ছে, দেখো, তাকিয়ে দেখো, রাহু দৈত্যের গ্রাসে চাঁদ ঢাকা পড়ে যাচ্ছে। রাহু চাঁদকে খেয়ে নেবে। একমাত্র আমি তোমাদের বাঁচাতে পারি। আমাকে খুলে দাও আমাকে, না হলে তোমরা সবাই মরবে, কিন্তু সবাই মরবে। আমার কথাগুলো একজন কাছে এগিয়ে এসে খুব মন দিয়ে শুনছিল। সে মনে হয় আমার কথা বুঝতে পারছিল। সে আমার কথাগুলো শুনে ওদের সবাইকে বলল, এদিকে ওই লোকটা যন্ত্রণায় ছটফট করছে। কয়েকজন বুক চাপড়ে চাপড়ে কিছু বলছে। যে লোকটা আমার কথা কিছুটা বুঝেছে বলে মনে হচ্ছিল, সে ওদের কিছু বলার পর আমার সামনে এসে কয়েকজন মাথা ঠুকতে শুরু করে দিল। আমি ওদের বললাম যেন আমাকে খুলে দেওয়া হয়। কিছুক্ষণ পর আমাকে খুলে দেওয়া হলো। ততক্ষণে চাঁদ অর্ধেক ঢাকা পড়ে গেছে। আমি হাঁটু এড়ে বসে অভিনয় করতে লাগলাম, যেন কিছু পুজো করছি। তারপরে ওই অসুস্থ লোকটার কাছে গিয়ে কপালে হাত দিয়ে বুঝলাম যে তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। একটা মাটির গামলায় জল ছিল। জল নিয়ে লোকটার মাথা ধুইয়ে দিতে জ্বর কিছুটা নেমে গেল। তারপরে ওর ক্ষতস্থান ধুয়ে ভালো করে একটা জড়িবুটির প্রলেপ লাগিয়ে দিলাম। একটু সুস্থ হলো লোকটা। তো এইসব কাজ করতে করতে অনেক সময় গেল। আকাশের দিকে চেয়ে দেখি চাঁদ রাহু মুক্ত হয়েছে। আবার আকাশে জল জ্বলে চাঁদ দেখা যাচ্ছে। আমি তাদেরকে চাঁদ দেখালাম। তারা তখন সবাই আমার পায়ে এসে পড়ল। আসলে সহজ সরল মানুষ তো, ওদের ঠকানো খুব সহজ। ওদের ধারণা হলো আমি বোধহয় একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ। তখন তারা আমার গলায় মালা পরিয়ে আমাকে পুজো করা শুরু করলো। আমার হাসিও পাচ্ছিল। আসলে কি হয়েছিল বলতো? আসলে চন্দ্রগ্রহণ ছিল সেই দিন, আর আপনি যেহেতু আপনার সাথে একটি পঞ্জিকা রাখেন, আর কোন দিন কোন তিথি সেসব আপনার মুখস্থ, তাই আপনি বলে দিলেন যে চাঁদকে রাহু খেয়ে নিচ্ছে। ওরাও তাই ভেবে নিল। আসলে তা তো নয়। চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে বলেই তো চন্দ্রগ্রহণ হয়। বিজ্ঞানীরা তো তাই বলে। বিজ্ঞানে যাই বলুক না কেন, তখনকার দিনে বেশিরভাগ মানুষই কিন্তু বিশ্বাস করত যে রাহু চাঁদকে খেয়ে নেয় বলেই চন্দ্রগ্রহণ হয়। আর ওই আদিবাসী মানুষরা মহাজাগতিক সবকিছুকেই ভয় পেত। ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকালে ভাবত যে কোনো দেবতা কুপিত হয়েছে। তো যাই হোক, আমি কিছুদিন ওখানে থেকে গেলাম। আমার শুশ্রূষায় ওই অসুস্থ লোকটিও সুস্থ হয়ে উঠল। আমি জঙ্গল থেকে খুঁজে খুঁজে কিছু ভেষজ গাছ নিয়ে আসতাম। ওই গ্রামের দিকে আমরা সবাই হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়েই প্রাথমিক চিকিৎসা করতাম। তো এখানে সেটাই কাজে লেগে গেল। যাই হোক, বেশ কিছুদিন পর আমি ওখান থেকে চলে যেতে চাইলে তারা আমাকে অদ্ভুত একটা মূর্তি উপহার দিল। মূর্তিটা সাদা পাথরের, 1 বিঘত সমান লম্বা, কিন্তু চোখ মুখ নাক কিছুই বোঝা যাচ্ছে না। শুধু হাতগুলো লম্বা হয়ে রয়েছে পাশে, আর পায়ের দিকটা মাছের মতো। মূর্তিটা ঝোলায় রেখে রওনা দিলাম আবার জঙ্গলের পথ ধরে। একজন কিছুটা দূর এগিয়েও দিল আমাকে।
ভোরবেলা রওনা দিয়েছিলাম। দুপুরবেলা খুব ক্লান্ত লাগছিল। একটা ফাঁকা জায়গা দেখে ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ বাদে দেখলাম একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছি। ঠান্ডা জায়গা, চারপাশে যেন জলের স্রোত বয়ে যাচ্ছে। পায়ের নিচে জলজ গাছ, শ্যাওলা। একটা দিকে একটা উজ্জ্বল সবুজ আলো, সেখান থেকে একটা নারী কণ্ঠের আওয়াজ ভেসে আসছে। আমাকে তুই এই পাহাড়ের নিচে একটা সরোবর আছে, সেখানের জলে ডুবিয়ে দিবি। আমি মৎস্য দেবী, মীন রাজ্যের রানী। বহু বছর আগে এই অঞ্চল পুরো জলে ডুবেছিল, কিন্তু জল নেমে যেতে আমি আটকে পড়েছিলাম। একজন সিদ্ধ পুরুষ ছাড়া কেউ আমাকে প্রতিষ্ঠা করতে পারবে না। তাই আমি তোর কাছে এসেছি। তুই আমাকে ওই সরোবরের জলে ডুবিয়ে দিবি, তাহলেই আমি মুক্তি পাব। আর আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে। হঠাৎ কি একটা যেন গায়ে এসে পড়তে চমকে উঠলাম। ঘুমটা ভেঙে গেল। তাহলে কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? দেখলাম একটা বড় মাছরাঙা পাখি কাঠকুটো মুখে করে উড়ে যাচ্ছে। আমি সেই পাখিটাকে অনুসরণ করলাম। পাখিটা আমাকে একটা সরোবরের ধারে নিয়ে এলো। জায়গাটা দেখে বুঝতে পারলাম এটাই সেই জায়গা যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। পাথরের মূর্তিটা আস্তে আস্তে জলে ডুবিয়ে দিলাম আমি। সরোবরের ঠান্ডা জল চোখে মুখে ছিটিয়ে দিলাম। সারা শরীরে একটা ঠান্ডা স্নিগ্ধ অনুভূতি অনুভব করলাম। বেশ সুন্দর প্রকৃতির রূপ, দূরে দূরে পাহাড়, আর তার মাঝখানে সরোবর। প্রকৃতির কি আশ্চর্য লীলা! এখনো লোকালয় দেখা যাচ্ছে না বটে, তবে আরো বেশ কিছুটা যাবার পর একটা বেশ বড় বাড়ি দেখা গেল। ওই রাজবাড়ি ধরনের বাড়ি। ভাবলাম আজ রাতে রাজবাড়িতে আশ্রয় নেওয়া যাক। রাজবাড়ির বড় সিংহ দরজা দিয়ে ঢুকে ডান দিকে একটা ঘর দেখে এগিয়ে গেলাম। একটা লোক আমাকে দেখে এগিয়ে এলো। আমি বললাম, আমি বিদেশি, রাতের মতো আমার এখানে একটু জায়গা হবে? রাজবাড়ির অতিথিশালায় সবার জায়গা হয়, তা মশাইয়ের নিবাস কোথায়? আমার নিবাস তো হুগলি জেলার এক গ্রামে। বর্তমানে কামাখ্যা দর্শন করে মা ত্রিপুরেশ্বরীকে দর্শন করার ইচ্ছে এখানে এসেছি। অবশ্য জানি না সেই ইচ্ছে পূর্ণ হবে কিনা। বেশ, ওইদিকে অতিথিশালা চলে যান, ওখানে লোক আছে, আপনাকে সবকিছু দেখিয়ে দেবে। একটা বড় উঠোনের এক পাশে ঠাকুর দালান, আর অন্য পাশে মূল বাড়িতে যাবার দরজা। তারপর কতগুলো ছোট ছোট ঘর, সেদিকে এগিয়ে গেলাম। একজন এগিয়ে এসে আমাকে একটা ঘর দেখিয়ে দিল। ঘরে ঢুকে দেখলাম যে আরেকজন রয়েছে। ঘরে দুটো চৌকি পাতা আছে, তার মধ্যে একটাতে সে শুয়ে রয়েছে আপাদ ও মস্তক চাপা দিয়ে। বসলাম একটা চৌকিতে, ঝোলাটা রেখে কিছু জিনিসপত্র বের করছি, এমন সময় লোকটা উঠে বসে আমার দিকে তাকিয়ে থাকলো। এমন ভাবে চেয়ে থাকলো যেন আমাকে আপাদমস্তক নিরীক্ষণ করছে। আমি তার সঙ্গে কোনো কথা না বলে বাইরে গিয়ে হাত পা ধুয়ে এলাম। লোকটা এখনো তেমন ভাবেই বসে আছে। বয়সে সে আমার মতোই হবে। আমি তাকে বললাম, কি দেখছো হে? হ্যাঁ, কি নাম তোমার? কোথা থেকে আসছো? সে আমি যেখান থেকেই আসি না কেন, তোমার কি দরকার? আমার নাম ফণি, আমি এসেছি রামচন্দ্রপুর থেকে। তুমি কোথা থেকে এসেছো বা কোথায় যাবে জানলে তোমার সাথে যেতাম।
আমার নাম তারানাথ চক্রবর্তী, ত্রিপুরেশ্বরী দর্শনে এসেছি। হ্যাঁ, তাই নাকি? আগে দেখো এখান থেকে বেরোতে পারো কিনা। শুনেছি রাজবাড়ি থেকে কেউ নিজের ইচ্ছা নাকি যেতে পারে না। সে কি কথা? আমরা এখানে বন্দি নাকি? না না, আমি আজ রাতে থেকে কালকেই চলে যাব এখান থেকে। আমি আর ফণি নানা রকম গল্প করছিলাম, তবে ফণি যেসব কথা বলছিল আমার খুব একটা বিশ্বাস হলো না। বেশ কিছুদিন ধরে রাজবাড়িতে নাকি এলোমেলো কাণ্ড ঘটছে। কখনো যা রান্না ফুটে উঠতে অনেক দেরি হচ্ছে, কখনো গাছের সব ফল ঝরে পড়ে যাচ্ছে, কখনো পুকুরের সব মাছ পচে যাচ্ছে। সবাই একটা বেশ বড় সড়ো অমঙ্গলের আশঙ্কা করছে। আবার ওদিকে রাজাবাবু নাকি খুব অসুস্থ, তাকে অনেকদিন দেখাই যাচ্ছে না বাইরে। ওই নাইবই সব কিছু করছে। তুমি কি করে এত কিছু জানলে? তুমি কতদিন এখানে আছো? হ্যাঁ, আমি প্রায় 1 মাস আছি। আমাকে যেতে দেয় না, বলে সামনে নাকি কি পুজো আছে, লোকজন দরকার রাজবাড়িতে, তাই অতিথি যারা আসবে তারা যেন আরো 1 মাস থেকে যায়। সে আবার কেমন কথা? না না, আমি কালকেই চলে যাব। 1 মাস এখানে থাকতে যাব কেন? হ্যাঁ, আমার কেমন যেন মনে হলো যে ফণি চাইছে আমি যেন 1 মাস এখানে আটকে থাকি। কিন্তু কেন? কি তার উদ্দেশ্য? যাই হোক, আমি আর কথা বললাম না। জানি না মা ত্রিপুরেশ্বরী আমাকে কৃপা করবেন কিনা। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল তখন অনেক রাত। বহুক্ষণ কিছু খাওয়া হয়নি, খিদে অনুভব করলাম। মনটা একটু বিক্ষিপ্ত হয়ে উঠল। এ কেমন রাজবাড়ি, অতিথিদের অভুক্ত রেখে দেয়। দেখলাম ফণি ঘরে ঢুকলো। তার হাতে একটা ছোট্ট কলসি। সে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আজ আর খাবার জুটলো না। সে কি, কেন? আমি না হয় ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তুমি খেতে যাওনি? আজ তো রান্না হয়নি, চাল নাকি সব শক্ত পাথরের মতন হয়ে গেছে। শেষমেশ সবাই মুড়ি জল খেয়েছে, আর রানীমা নিজে নাকি রাজাবাবুর জন্য রান্না করেছে। কে জানে ভূত প্রেত ভর করেছে নাকি এ বাড়িতে। ফণির কথায় একটা কথা আমার মাথায় এলো। এই রাজবাড়িতে ব্রহ্মপিশাচ এসে ভর করেনি তো? ব্রহ্মপিশাচের গল্প তো তোমাদের আগেই বলেছি আমি। হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো। সে যে একজন ব্যবসায়ী, তার বাড়িতে ব্রহ্মপিশাচ এসেছিল, তারপরে আপনি যজ্ঞ করে তাড়িয়েছিলেন। হ্যাঁ, ব্রহ্মপিশাচ বাড়িতে এসে বাসা বাঁধলে এইসব লক্ষণ দেখা যায় বটে। কিন্তু কেন বলো তো? কেউ ব্রহ্মপিশাচকে এই বাড়িতে পাঠিয়েছে নিজের কোনো উদ্দেশ্য সিদ্ধ করার জন্য। মনে পড়ল ফণির কথা। রাজাবাবু অসুস্থ, তাই নায়েব সবকিছু দেখাশোনা করে। নায়েবের সাথে কথা বলতে হবে। ফণিকে বললাম, আচ্ছা, এসব যে ঘটনা ঘটছে, নায়েব তার কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? ফণি আমার দিকে এগিয়ে এসে এদিক ওদিক চেয়ে আস্তে আস্তে বলল, নায়েবের ষড়যন্ত্র সবকিছু, ওই কিছু করছে। শুনেছি লোকটার সাথে কাপালিকদের ওঠা বসা আছে। কেউ কেউ ওকে শ্মশানের দিকে যেতে দেখেছে রাতের বেলা। তাই নাকি? তাহলে তো দেখতে হয় ব্যাপারটা কি। তুমি দেখেছো নাকি নায়েবকে রাতের বেলা শ্মশানে যেতে? আরে হ্যাঁ গো হ্যাঁ, আমি একদিন দেখেছিলাম নায়েবকে শ্মশানের দিকে যেতে। কিছু দূর অনুসরণ করেও ছিলাম, কিন্তু তারপরে ভয়ে আর শ্মশানে ঢুকতে পারিনি। আচ্ছা, একটা কথা বলি, তুমি তো এখানে এসেছো দিন কয়েক হলো, হ্যাঁ, এখানের অতিথি, তো তুমি এখানে থেকে গেলে কেন? শুধু ওই যে কি পুজো হবে সেই জন্য, নাকি তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে? শুধু কেবলমাত্র অতিথি হলে তো তুমি নায়েবকে শ্মশান অবধি অনুসরণ করতে না। সত্যি কথা বলো, মিথ্যে বললে আমি কিন্তু ঠিক বুঝতে পারবো।
একটু আধটু মন্ত্রতন্ত্র আমারও কিন্তু জানা আছে। আমি এই কথা বলতেই ফণি আমার পা জড়িয়ে ধরল, বলল, তাহলে তুমি আমার বোনকে বাঁচাও, রাজাবাবুকে বাঁচাও, ওরা বড় বিপদে পড়েছে। তোমার বোন? কে তোমার বোন? ফণি উঠে গিয়ে দরজার বাইরে মুখ বাড়িয়ে দেখলো একবার, তারপর দরজাটা বন্ধ করে দিয়ে সে আমার পাশে বসে গলার স্বর নিচু করে বলল, শোনো তাহলে, এই বাড়ির রানীমা আমার দূর সম্পর্কের বোন। তার চিঠি পেয়েই আমি এখানে এসেছি। আমার বোনের নাম কমলা, সে রাজাবাবুর দ্বিতীয় স্ত্রী, কিন্তু তাদের কোনো ছেলে মেয়ে হয়নি। তাই এখন নায়েব চাইছে রাজাকে সরিয়ে দিয়ে সব সম্পত্তি দখল করতে। ফণির কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। ফণির সব কথা কি বিশ্বাস করা যায়? কি জানি, আমিও তো তার অচেনা লোক। আমাকে সে এত কথা বলছে কেন? সন্দেহ জাগলো মনে। ফণি আমার মুখের দিকে চেয়েছিল। আমি তার কথার কোনো উত্তর দিচ্ছি না দেখে সে বলল, শোনো, আমি রানীর বাপের বাড়ির লোক। তার চিঠি পেয়ে এখানে এসেছি, এটা কিন্তু এখানের কেউ জানে না। আমি গোপনে লুকিয়ে এসেছি, আমার পরিচয় দিইনি। তুমিও কাউকে বলো না। আমি যাই, দেখি খাবারের কোনো বন্দোবস্ত হলো কিনা। চলো যাই, আমিও দেখি। আমি ভাবলাম দেখা যাক কি ব্যাপার। আমি আর ফণি পাকশালার দিকে গেলাম। ফণি পাকশালায় গিয়ে একটা হল্লা লাগিয়ে দিল। কি ব্যাপার কি? হ্যাঁ, রাজবাড়ির অতিথি অভুক্ত থাকবে নাকি? আরে ইনি ব্রাহ্মণ মানুষ, এনাকে অভুক্ত রাখলে রাজবাড়িতে পাপ লাগবে। আরে কি হলোটা কি তোমাদের? রান্না বান্না কিছু হলো? ফণির হম্বিতম্বি দেখে রাধুনী ও তার সহকারীরা তটস্থ হয়ে উঠল। তারা বলল যে এবার আর রান্নায় কোনো সমস্যা হয়নি, রান্না হয়ে গেছে ঠিকঠাক, আমরা যেন খাবার জায়গায় চলে যাই। আমি চারপাশ ভালো করে দেখলাম। সত্যি কি ব্রহ্মপিশাচ ভর করেছে এই বাড়িতে? মনে হলো না। ব্রহ্মপিশাচ ভর করলে আরো অনেক লক্ষণ দেখা যায়। তো এমন সময় নায়েব মশাই এলেন। তিনি বললেন, আপনারা খেতে বসে যান, কিছু মনে করবেন না। আপনি ব্রাহ্মণ মানুষ, ক্ষমা করে দেবেন। আপনারা খাওয়া শেষ করুন, তারপরে কিছু কথা আছে। খাওয়া খুবই সাধারণ ছিল। জমিদার বাড়ির খাওয়া এখানে কিছু জুটবে না সেটা বুঝতে পারলাম। যা জুটেছে তাই যথেষ্ট। উঠে গিয়ে হাত ধুচ্ছি, এমন সময় নায়েব মশাই এসে চাপা গলায় আমাকে বললেন, আপনি একবার কাচারি বাড়িতে আসবেন, কথা আছে। আর একা আসবেন, কেমন? বুঝতে পারলাম কিছু একটা এখানে ব্যাপার তো ঘটছেই। দেখা যাক নায়েব কি বলে। উনি হাত ধুতে পুকুরের দিকে গিয়েছিল। সে আমার কাছে এলে আমি তাকে বললাম, তুমি ঘরে যাও, আমি আসছি একটু পরে, একটু বাইরে ঘুরে আসি। এই অন্ধকারের মধ্যে কোথায় যাবে? রাস্তাঘাট অচেনা, তাছাড়া ভূত প্রেত কোথায় কি আছে। বাবা, এখানে ভূত প্রেত আছে নাকি? তাহলে তো ভূত প্রেতই দেখে আসি। তুমি বিশ্বাস করছো না, আমি দেখেছিলাম একদিন ওই সিংহ দরজার পাশে ওই লম্বা কে একজন দাঁড়িয়ে আছে। বেশ, তো তাহলে তাকেই দেখে আসি। আমি একটু হেসে এগিয়ে গেলাম সিংহ দরজার দিকে। সেখানে দারোয়ান দুটো হ্যাজাক জ্বালিয়ে দিয়েছে। সেই হ্যাজাকের তীব্র আলোয় কিছুটা দেখা যাচ্ছিল। তারপরে অন্ধকার গ্রামের রাস্তা। তবে কয়েকটা গৃহস্থ ঘর রয়েছে দূরে দূরে, তাদের উঠোনে তুলসী তলায় প্রদীপ রয়েছে, দেখা যাচ্ছে। সেই আলোয় পথ কিছুটা পরিষ্কার, এই আর কি। তবে অন্ধকারের মধ্যে বেশি দূর আর গেলাম না। ফিরে এসে কাছারি ঘরে গিয়ে নায়েব মশাইয়ের খোঁজ করলাম। তিনি কাছারি ঘরেই ছিলেন। আমাকে দেখে বললেন, বাবা ঠাকুর, তুমি আমার থেকে বয়স অনেক ছোট, তোমাকে আমি তুমি বলছি, কেমন? কিছু মনে করো না। তুমি ব্রাহ্মণ মানুষ, আমাদের একটা উপকার করে দেবে বাবা। নায়েব মশাইয়ের বয়স প্রায় 50 বছর। একটা ধুতি আর ফতুয়া পরনে, বেশ সৌম্যদর্শন চেহারা।
কথাবার্তা খুবই ভালো। উনি যেরকম বলেছিল তার সঙ্গে মেলাতে পারছিলাম না। বললাম, না না কি আশ্চর্য, এভাবে বলছেন কেন? দেখুন, আমার দ্বারা যদি কিছু হয় তো নিশ্চয়ই করব। আসলে আমাদের মানে এই জমিদার বাড়ির কুলপুরোহিত যিনি ছিলেন তিনি কাশি গেছেন। এদিকে জমিদার বাড়িতে নানা অমঙ্গলের ঘটনা ঘটছে। একটা শান্তি শস্ত্রায়ন দেওয়া দরকার। পুরোহিত মশাইয়ের বেশ বয়স হয়েছে, তিনি আর ফিরবেন কিনা ঠিক নেই। তুমি যদি একটু শান্তি শস্ত্রায়নটা করে যাও, আর যদি পুরোহিত হিসাবে এখানে থেকে যাও তো খুব ভালো হয়। অবশ্য এই কথা আমার বলা উচিত নয় জানি, তোমার বাড়িঘর কোথায়, বাড়িতে কে আছেন কিছুই জানি না আমি। এই পর্যন্ত বলে ঠাকুরমশাই একটু থামলেন, এদিক ওদিক কে যেন খুঁজতে লাগলেন। কিশোরী বলল, তাহলে ওই জমিদার বাড়িতে আপনি পুরোহিতের চাকরি পেলেন, তাই তো? আচ্ছা, তা কতদিন সে চাকরিতে ছিলেন আপনি? তারানাথ কিশোরীর কথার জবাব না দিয়ে হুঁকোটা দেখিয়ে বললেন, অনেকক্ষণ তামাক খাইনি, বুঝতে পারলে? দাঁড়াও, এটা ধরিয়ে নিয়ে আসি, আর তোমাদের জন্য আরেক কাপ করে চাও নিয়ে আসি। তোমরা বসো। তারানাথ ভিতরে গেলে আমরাও কাঁচি সিগারেট ধরিয়ে একটু ধূমপান করার জন্য বাইরে গিয়ে দাঁড়ালাম। কিশোরী বলল, ঠাকুরমশাই মোটেই ওখানে পুরোহিতের চাকরি করেননি, এটা আমি বলতে পারি। কেননা ঠাকুরমশাই কোথাও আটকে থাকার লোক নন। আজ যাই হোক, ঠাকুরমশাই কোথাও আটকে গেলে তার ঝুলিতে কি এত গল্প জমা হতো না? তুমি গল্প শুনতে পেতে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। তবে ঠাকুরমশাই যখন ওই রাজবাড়িতে পায়ের ধুলো দিয়েছিলেন, নিশ্চয়ই ওই বাড়ির সমস্যার কিছু তো সমাধান করতে পেরেছিলেন। তবে আমার মনে হয় না যে ওখানে ব্রহ্মপিশাচ বলে কিছু ছিল। ছিল কি না ছিল তুমি আর আমি কি করে বুঝবো? এখন চলো এই গল্পের শেষের টুকু শোনা যাক। আমরা ঘরে ঢুকতে তারানাথ বলল, আরে নাও নাও, তোমরা চাটা খেয়ে নাও, নাও। তারানাথ গুড়ুক গুড়ুক করে তামাক টেনে বলল, না, এই গল্পে ব্রহ্মপিশাচ ছিল না, কিন্তু শেষে যা হলো তা তোমরা ভাবতেও পারবে না। আমিও কিছু বুঝতে পারিনি প্রথমে, তো তারপর শোনো। নায়েব মশাইয়ের প্রস্তাব শুনে আমি বললাম, দেখুন, আমি ব্রাহ্মণ মানুষ, কেউ পুজোর অনুরোধ করলে সেটা তো ফেলতে পারি না, কিন্তু এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, তবে পুজোটা করে দিয়ে আমি যেতে পারি। কবে করতে চাইছেন পুজোটা বলুন? সামনে যে পূর্ণিমাটা আছে সেটাতেই করতে পারি। সে তো দুদিন পরেই। এত তাড়াতাড়ি সবকিছু জোগাড় হবে? রাজাবাবু নাকি অসুস্থ? সেই কারণেই তো আরো করতে চাইছি। সব জোগাড় হয়ে যাবে, তুমি একটা ফর্দ করে দাও। বেশ, করে দিচ্ছি। তাহলে পুজোটা সেরে আমি কিন্তু চলে যাব। যাবার পথে মা ত্রিপুরেশ্বরীকে দর্শন করে যাওয়ারও ইচ্ছে আছে। ঠিক আছে? সতী মায়ের দর্শন করা তো পুণ্যের কথা। আমাদের এখানেই মা ত্রিপুরেশ্বরীর একটা মূর্তি ছিল, কিন্তু সে চুরি হয়ে গেছে। সোনার তৈরি মূর্তি ছিল, বুঝলে। সে কি কথা? আপনারা খোঁজ করেননি? আসলে বুঝতে পারি না চুরি গেছে না রাজাবাবু কোথাও রেখেছেন। তা যাই হোক, পুজোর জোগাড় করছি, তুমি দুদিন থাকো। কোনো দরকার হলে আমাকে বলবে, কেমন? আমি অতিথিশালায় ফিরে গেলাম। দেখলাম হনি তখনও জেগে রয়েছে। আমাকে দেখে সে বলল, কোথায় ঘুরলে এত রাতে? নাকি রাজবাড়িতে গিয়েছিলে? বড্ড বিরক্ত লাগলো হনির কথা শুনে। সে কি আমার উপর নজর রাখছে নাকি? বললাম, সে খোঁজে তোমার দরকার কি? তুমি ঘুমাও। এই বলে আমি শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু নানা রকম চিন্তা মাথায় আসছিল। সত্যি কি রাজবাড়িতে পিশাচ ভর করেছে, নাকি নায়েবের কোনো ষড়যন্ত্র আছে এর মধ্যে? কিন্তু তাই যদি হবে, তাহলে নায়েব আবার পুজো করতে চাইছে কেন?
যাই হোক, ভাবতে ভাবতে কখন যেন ঘুম এসে গিয়েছিল, কিন্তু তেমন গভীর ঘুম আসেনি, এই একটু তন্দ্রা মতো এসেছিল। এমন সময় খুট করে একটা আওয়াজ হলো। দেখলাম দরজা খুলে ফণি বেরোচ্ছে। সে একবার আমার দিকে তাকালো, কিন্তু আমি তাকে কিছু বুঝতে দিলাম না। আস্তে আস্তে সে বেরিয়ে গেল, তারপর বাইরে থেকে দরজাটা ভেজিয়ে দিল। এইবার আমি উঠলাম। ঘরে একটা লণ্ঠন কমানো রয়েছে। আস্তে আস্তে এগিয়ে গিয়ে দরজা খুলে উঁকি দিলাম বাইরে। দেখলাম ফণি রাজবাড়ির দিকে চলেছে। আশ্চর্য, এত রাত্রে ফণি রাজবাড়িতে কি করতে যাচ্ছে? সে কি তার বোনের সাথে, মানে রানীমার সাথে দেখা করতে যাচ্ছে? কিন্তু এত রাতে কেন? এমনিতেই ফণি বলছিল যে তার নাকি খুব ভূতের ভয়। ব্যাপারটা ঠিক ভালো লাগলো না। ঘরে মটকা মেরে শুয়ে থাকলাম। ফণি কখন আসে দেখব। ফণি ফিরে এলো বেশ অনেকক্ষণ পর। চুপিসারে দরজা খুলে শুয়ে পড়ল। আমি সাড়া শব্দ দিলাম না। পরদিন সকালে ফণি বেশ দেরি করে ঘুম থেকে উঠল। আমি আগেই উঠেছিলাম। পুজোর জোয়ার কত দূর হলো তার খোঁজ নিয়ে এলাম। কাল রাতে কোথায় গেছিলে? কাল রাতে? কই না তো। তুমি জেগেছিলে নাকি? ও, বাইরে গিয়েছিলাম একটু। পেটটা বড্ড চাগাড় দিচ্ছিল, বুঝলে। আগামীকাল পুজো আছে। নায়েব মশাই পুজোর জায়গায় তোমাকে উপস্থিত থাকতে বলেছেন। মানে শুধু তুমি নয়, সবাইকেই বলেছেন। তবে রাজাবাবু আসতে পারবে না। না না, সে কি করে আসবে? হাঁটতেই পারে না। মানে তুমি কি করে জানলে? কে বলেছে তোমায় রাজাবাবুর এই অবস্থা হয়েছে? তোমার বোন, মানে রানীমা? না, সে কি করে বলবে? তার সঙ্গে আমার দেখা হয় নাকি? শুনছিলাম কে যেন বলছিল। উনি তাড়াতাড়ি কথাটা চাপা দিয়ে অন্য প্রসঙ্গ তুলল। সে আর এখানে থাকবে না, চলে যাবে, এই সব আর কি। যে দেখলাম পুজোর প্রসঙ্গটা সে আর তুলতে চাইছে না। কিছুক্ষণ পর সে কোথায় যেন বেরিয়েও গেল। সারাদিনে তাদের আর দেখা পাওয়া গেল না। আমি বিকেলের দিকে একটু বেরোলাম। ঘুরতে ঘুরতে অনেকটা দূর চলে গেছি। সেই জায়গাটা একটু জঙ্গল মতো, তার পেছনে পাহাড়, একটা পুরনো ডোবার পাশে ভাঙা একটা মন্দির রয়েছে। তোমরা তো জানো যে আমার এইসব জায়গার প্রতি একটা বেশ আকর্ষণ আছে। একটু এগিয়ে যেতে কাদের যেন কথা বলার আওয়াজ পেলাম। একটা গাছের আড়ালে দেখলাম ফণি। আশ্চর্য হলাম, ফণি এখানে কেন? দেখি ফণি একজন কাপালিক ধরনের লোকের সাথে কথা বলছে। কথা নয় ঠিক, আসলে ফণি ওই লোকটার পায়ে মাথা ঠুকছে আর বলছে, আমাকে দয়া করবেন বাবা, আমি যা পেয়েছি তাই এনে আপনাকে দিয়েছি, এবার আমাকে দয়া করুন। তুই আমাকে আসল জিনিসটা দিস নে। যা যা, সেটাকে নিয়ে আয়। আমি এমন মন্ত্র পড়ে দেব, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন যা যা, দূর হ এখান থেকে। এখন আমি যজ্ঞ করব, কাল পিশাচিনীকে না পাবো। সে অস্থির হয়ে উঠেছে, তার রক্ত চাই। ছাগ বলি দিতে হবে আজকেই। কাল পূর্ণিমা লেগে গেলে আর বলি দেওয়া যাবে না। দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। আমি দেখলাম কাপালিক তার সামনে জড়ো করে রাখা কাঠকুটোতে আগুন দিয়ে দিল। তারপর কতগুলো ফুল, ঘি, কিসের যেন সব হাড় ওই আগুনে ফেলে দিল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। জোরে জোরে সে কিসের মন্ত্র বলছিল। এমন সময় ফণি একটা ছাগল টানতে টানতে নিয়ে এলো। একটু পরে কাপালিক একটা খাড়া বের করে ছাগলটাকে বলি দিল।
ছাগলটার কাটা মাথা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে, আর সেই রক্ত একটা মাটির হাঁড়িতে ধরে কাপালিক মন্দিরের পিছনের দিকে রেখে এলো। ফণি ছাগলটার ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে মাংস কেটে কয়েক টুকরো মাংস পিছনের জঙ্গলে ফেলে এলো। মন্দিরটা ভাঙা হলেও ভিতরে একটা ঘর রয়েছে। তাতে কোনো দেবতার মূর্তি আছে কিনা জানি না। চারপাশে মন্দির চত্বরটা একসময় বাঁধানো ছিল, এখন ভাঙা হলেও কোথাও কোথাও ইটের ওপর লাল মেঝে দেখা যাচ্ছে। সেই রকম একটা জায়গায় কাপালিক যজ্ঞ করছিল। যজ্ঞের আগুন জ্বলছিল দাউ দাউ করে, তাতেই চারপাশ আলোকিত হয়েছিল। দেখতে পেলাম যে মাটির হাঁড়িতে রক্ত রেখে এসেছিল, সেই রক্ত খাচ্ছে একটা শেয়াল। ওদিকে ফণি আর একটা জায়গায় আগুন জ্বালিয়ে একটা মাটির হাঁড়িতে করে মাংস চড়িয়ে দিল। ওদিকে কাপালিক তখনও যজ্ঞ করেই চলেছে। একটা কলা পাতায় কিছু কাঁচা মাংস রাখা রয়েছে, আর একটা ভাঁড়ে রক্ত আলাদা করে রাখা রয়েছে। আমি দেখতে পেলাম যজ্ঞের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠছে। সেই ধোঁয়া কিসের একটা অবয়ব ধারণ করছে। আমি বুঝতে পারলাম এই কাপালিক যথেষ্ট ক্ষমতা সম্পন্ন, সে পিশাচ নামাতে পারে। কিন্তু কেন? কি তার উদ্দেশ্য? কোনো উদ্দেশ্য ছাড়া তো কেউ পিশাচ নামায় না। আর ফণি বা কি কারণে এখানে এসেছে? এই হোক, সেখান থেকে আমি চলে এলাম, কারণ পিশাচের পাল্লায় পড়াটা ঠিক হবে না। আমাকে জানতে হবে ফণির আসল উদ্দেশ্যটা কি, কেন সে কাপালিকের কাছে এসেছে। গাছের আড়াল থেকে সরে এসে আমি বাইরের পথ ধরলাম। শুকনো পাতার উপর মচমচ শব্দ হতেই ফণি চেঁচিয়ে উঠল, কে 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 ওখানে? আমি তাড়াতাড়ি জমিদার বাড়িতে ফিরে এলাম। ফণি আমাকে দেখে ফেলুক সেটা চাইছিলাম না। ফণি ফিরল বেশ রাতে। বুঝতে পারছিলাম যে সে সেখান থেকেই খেয়ে ফিরেছে। তাকে কিছু বুঝতে দিলাম না যে আমি ঘুমের ভান করে পড়ে আছি। পরের দিন পুজো, তাই সেদিন রাতে ফণির সাথে কথা না বলে ঘুমিয়ে পড়ার চেষ্টায় ছিলাম। রাতে কিরকম যেন শব্দ পাচ্ছিলাম বাইরে। ঝড় বৃষ্টি হচ্ছে নাকি? যাই হোক, একসময় সকাল হলো। উঠে স্নান সেরে কাছারি বাড়ি চলে এলাম। নায়েব মশাই বললেন, তুমি ঠাকুর দালনে চলে যাও বাবা ঠাকুর, সেখানেই পুজো হবে। আর যজ্ঞের জন্য বেলকাঠ, ঘি আর সমস্ত কিছু পুজোর উপাচার প্রস্তুত করে রাখা হয়েছে, কিন্তু ভোগটা রানী নিজে রান্না করছে। একটু পরেই সেটা এসে যাবে। তুমি পুজোর প্রস্তুতি শুরু করে দাও, কেমন? তার কথা শুনে আমি ঠাকুর দালানে চলে এলাম। পুজোর জোগাড় শুরু করলাম। পুজো শুরুও করে দিলাম। রাজাবাবুর নামে সংকল্প করার কথা ছিল। পুজো এগিয়ে চলল, কিন্তু ভোগ আর আসে না। কিছুক্ষণ বাদে শুনলাম রাজাবাবুর নাকি রক্তবমি শুরু হয়েছে। তো তাই শুনে তাড়াতাড়ি করে যেতে গিয়ে রানীমা ভোগের হাঁড়ি উল্টে ফেলে দিয়েছেন। এদিকে কোথা থেকে যেন একটা বাতাসের ঝাপটা শুরু হলো। বাতাসে সে কি শোঁ শোঁ আওয়াজ। মেঘ কালো করে অন্ধকার নেমে এলো। বজ্রপাতের আওয়াজ শোনা যাচ্ছে। প্রবল বৃষ্টি। যজ্ঞস্থলের দিকে এগিয়ে এসে যজ্ঞের আগুন নেভিয়ে দিল সেই বৃষ্টি। সমস্ত কাঠ ভিজে গেছে। কিছুতেই আর আগুন জ্বালানো গেল না। বাইরে এই দুর্যোগ, আর ভিতরে রাজাবাবুর অসুস্থতা। রাজবাড়ির সব কর্মচারীর মুখ একেবারে শুকিয়ে গেছে। সবাই যেন কি এক অমঙ্গলের আশঙ্কা করছে। সেদিনের পুজো অসমাপ্ত রয়ে গেল। নায়েব মশাইকে আমি বললাম, পূর্ণিমা এখনো আছে, আমি দেখছি ছোট করে হলেও পুজোটা শেষ করা যায় নাকি। আর ভোগটা এবার আমি রান্না করে দেব। তবে তার আগে আমি রানীমার সাথে একবার দেখা করতে চাই।
বেশ তো, চলুন। তবে রানীমা কান্নাকাটি করছেন, রাজাবাবুর অবস্থা তো ভালো নয়। আমরা রাজবাড়ির অন্দরমহলে গেলাম। নায়েব বাইরে থেকে গলা খাকারি দিয়ে বললেন, রানীমা, আমাদের নতুন পুরোহিত মশাই রাজাবাবুকে একটু দেখতে চান, আর আপনার সাথেও কথা বলতে চান। ভিতরে একটা কান্নার আওয়াজ আসছিল। আমি বাইরে দাঁড়িয়ে বললাম, নমস্কার রানীমা, আমি রাজাবাবুকে একবার দেখতে চাই। পুজোর সংকল্প তো ওনার নামেই করা হয়েছে। ধীর গলায় আওয়াজ এলো, আসুন, কিন্তু রাজাবাবু খুবই অসুস্থ, তাকে ডাকা যাবে না। আমি ভিতরে ঢুকতে গিয়ে বাধা পেলাম। কি যেন একটা বিকট গন্ধ ঘরের মধ্যে রয়েছে। বেশ বড় একটা ঘর। রাজাবাবু একটা পালঙ্কের ওপর শুয়ে আছেন, কিন্তু তার চেহারা বিছানার সাথে একেবারে মিশে গেছে। ঘরের কোণে একটা বড় ঘোমটা দিয়ে একজন দাঁড়িয়ে আছেন, বুঝলাম তিনি রানীমা। ঘরের ভিতরে আরেকটা দরজা, সেই দরজায় একজন দাসী দাঁড়িয়ে আছে। আমি রাজাবাবুর দিকে এগিয়ে যেতেই স্পষ্ট দেখলাম রাজাবাবুর মাথার কাছে একটা কালো ছায়া কুণ্ডলি পাকিয়ে রয়েছে। আরো একটু কাছে যেতেই রানীমার কাছ থেকে বাধা এলো, আর কাছে যাবেন না, উনি খুব অসুস্থ। আর পুজোয় যখন একবার বাধা পড়েছে, পুজো করার দরকার নেই, পরে আবার দেখা যাবে। ততক্ষণে আমি যা দেখার দেখে নিয়েছি। রাজাবাবুর মাথার কাছে কিছু শুকনো ফুল আর কয়েকটা পাখির পালক রয়েছে। ব্যাস, আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। রাজাবাবুকে ইচ্ছে করে অসুস্থ করা হয়েছে। তাকে বান মেরে কোনো পিশাচ বা প্রেতকে তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু কিন্তু কেন? কে কে রয়েছে এর পিছনে? রানীমা পুজো বন্ধ করতে চাইছেনই বা কেন? ঘরটার চারিদিকে তাকিয়ে দেখতে গিয়ে নজরে এলো ঘরের এক কোণে কিছু শুকনো ছাই আর কিসের হাড় পড়ে রয়েছে। ঘরের সবকটা জানালা বন্ধ। হঠাৎ একটা যেন জোরে জোরে শ্বাস টানার আওয়াজ পেলাম। রাজাবাবুর দিকে তাকাতে দেখলাম তিনি চোখটা সামান্য খুলেছেন আর কি যেন বলতে চেষ্টা করছেন। আমি আর একটু কাছে এগিয়ে গিয়ে বললাম, কি কিছু বলবেন? কি বলতে চাইছেন আমাকে বলুন। কিন্তু রাজাবাবু কিছুই বলতে পারলেন না। হাতটা একটু তুলে একটা আঙুল রানীমার দিকে নির্দেশ করে কি একটা বললেন, কিন্তু তার গলার স্বর এতই ক্ষীণ যে কিছুই বোঝা গেল না। দপ করে তার হাতটা বিছানার ওপর পড়ে গেল। তিনি চোখ বুজে ফেললেন। আমি ভাবলাম রাজাবাবুর প্রাণবায়ু বোধহয় বেরিয়ে গেল, কিন্তু না, বুকটা ওঠানামা করছে। রানীমার গলা শুনতে পেলাম, আপনি দয়া করে চলে যান এবার, দাসী এখন ওনার গা মুছিয়ে দেবে, ওনার খাবার সময় হয়েছে। আমি বেরিয়ে এলাম। দেখলাম নায়েব মশাই দরজার কাছে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, কেমন দেখলে? ভালো নয়, চলুন আমরা কাছারি ঘরে গিয়ে একটু কথা বলি, আসুন। আমার মনে যে সন্দেহটা হচ্ছিল সে সম্পর্কে আমি অন্দরমহলের বাইরে গিয়ে কথা বলতে চাইছিলাম। অন্দরমহলে সবই হলো রানীর লোকজন। আমার সন্দেহটা তাদের কানে যাওয়াটা ঠিক হবে না। কাছারি ঘরে গিয়ে নায়েব মশাই আর আমি মুখোমুখি বসে বললাম, আচ্ছা নায়েব মশাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। রাজাবাবু মারা গেলে কার সবচেয়ে বেশি লাভ হবে? তোমার কথার ধরনটা আমি ঠিক বুঝতে পারলাম না।
একদিক থেকে ধরতে গেলে রাজাবাবুর মৃত্যুতে সবচেয়ে বেশি ক্ষতি রানীমার, আবার সবচেয়ে বেশি লাভ তারই। কিরকম? লাভ বলতে রাজাবাবু মারা গেলে রানীমাই রাজ্যের রানী হয়ে বসবেন, আর ক্ষতি বলতে রানীমা বিধবা হবেন। কিন্তু কোনো মহিলা কি নিজের থেকে বিধবা হতে চান? হ্যাঁ, চাইতেই পারেন, যদি এতে তার বিশেষ কিছু স্বার্থ জড়িয়ে থাকে। মানে তুমি কি বলতে চাইছো? দেখুন, আমি কিছু বলতে চাইছি না। আমি এখানে মাত্র কদিন হলো এসেছি। আজ রাজাবাবুর ঘরে গিয়ে কিছু অদ্ভুত জিনিস দেখে আমার মনে একটা সন্দেহ দানা বেঁধেছে, তাই বললাম আর কি। আসলে রানীমা যদি না চাইতেন তাহলে নিশ্চয়ই জিনিসগুলো ওখানে থাকতো না, কি তাই তো? তুমি একদম ঠিকই বলেছ। আমার কিছু সন্দেহ হচ্ছে বেশ কদিন ধরে, কিন্তু কারোর সাথে যে আলোচনা করব সেরকম কেউ নেই। আসলে রাজবৈদ্য আমার মনে এই সন্দেহটা ঢুকিয়েছেন। তিনি আসছেন, ওষুধ দিচ্ছেন, অথচ রাজা বাবুর কোনো উন্নতি হচ্ছে না, উল্টো দিকে অবনতি হচ্ছে। তাই আমি পুজোর আয়োজন করেছিলাম, যদি কেউ মন্ত্রতন্ত্র করে থাকে তো দোষ কাটাতে হবে। তুমি মনে হয় এসব বিষয়ে কিছু জানো, তাই রাজার ঘরে ঢুকে খারাপ কিছু বুঝতে পেরেছো, তাই না? না, আমি এখনো তেমন কিছুই শিখে উঠতে পারিনি। আসলে গুরুর সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াই। ভেবেছিলাম কামাখ্যা কি কিছু মন্ত্রতন্ত্রের পাঠ নেব, কিন্তু তাও ঠিক মতো হলো না। এখন জানি না মা ত্রিপুরেশ্বরীর দর্শন পাবো কিনা। হ্যাঁ, তবে একটা কথা আপনাকে বলতে পারি, আমি মাতু পাগলি বলে অদ্ভুত ক্ষমতা সম্পন্ন একজনের সান্নিধ্যে এসেছিলাম। ওই তার কাছ থেকেই আমার প্রেত জীবন বা শ্মশানচারীদের সম্পর্কে একটা অভিজ্ঞতা হয়েছিল, আর তখন থেকেই আমি প্রেতের অস্তিত্ব বা অশুভ শক্তির অস্তিত্বটা অনুভব করতে পারি। তাই রাজাবাবুর ঘরে ঢুকেই আমি বুঝতে পেরেছিলাম যে এখানে কোনো অশুভ শক্তির ক্রিয়া চলছে, তাই আপনাকে এইসব কথা জিজ্ঞেস করেছিলাম। এখন আমি বুঝতে পারলাম যে কেন শান্তি সস্তায়ন ক্রিয়াটা আমি সম্পূর্ণ করতে পারলাম না। আসলে অশুভ শক্তিকে দূর না করে শুভ শক্তিকে আনা যাবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে আপনাদের কি কুলদেবী ছিল? দেখুন, কুলদেবী থাকলে তিনি কিন্তু অশুভ শক্তিকে ত্রিসীমানায় আসতে দেন না। হ্যাঁ, একজন কুলদেবতা ছিল এই বংশে, নাম পাতাল ভৈরব। একবার নাকি মেঘ ভাঙা বৃষ্টি নেমেছিল পাহাড়ে, তখন রাজবাড়ি সংলগ্ন যে মন্দির ছিল সেই মন্দির ভেঙে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তখনই পাতাল ভৈরব আবার পাতালে প্রবেশ করেছেন, এ কথা লোকমুখে প্রচলিত আছে। আর কিছুদিন আগে, মানে বছর খানেক আগে, দেবী ত্রিপুরেশ্বরীর একটা ছোট সোনার মূর্তি ছিল, সেটা যেন কোথায় হারিয়ে গেছে। রানীমাকে জিজ্ঞেস করতে তিনি বললেন তিনি এই সম্বন্ধে কিছু জানেন না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখছি। সস্তায়নটায় আজ বাধা পড়ে গেল, সেটা আবার কবে করা যায় দেখছি আমি। আপনি চিন্তা করবেন না, দেখছি কি করা যায়। একটা কথা বলবো বাবা, যদিও তুমি আমার চেয়ে বয়স অনেক ছোট, এসব কথা বলা ঠিক নয়। তোমার সঙ্গে ফণি বলে যে লোকটি আছে, তার সম্পর্কে তোমার কি ধারণা? আপনি তো তাকে আমার আগে থেকে চেনেন, আপনি বলুন। সে তো আমাকে বলেছে সামনে নাকি পুজো, মানে দুর্গা পুজো, তাই অতিথি যে আসবে সে যেন পুজো কাটিয়ে যায়। আপনি নাকি সেরকমই নির্দেশ দিয়েছেন। একদম মিথ্যা কথা। রাজাবাবুর ওই অবস্থা, দুর্গাপূজা হবে কি না হবে তার ঠিক নেই। আমি অতিথিদের কথা বলবো কেন? লোকটির গতিবিধি ঠিক নয়, বুঝলে। আমার একজন পরিচিত তাকে নাকি মাঝে মধ্যেই গ্রামের পিছন দিকে পুরো মন্দিরের কাছে যেতে দেখেছে, আর সে নাকি রাতের অন্ধকারে মাঝে মধ্যে অন্দরমহলের দিকেও যায়। অন্দরমহলের এক দাসীর কাছ থেকে আমি এই খবর পেয়েছি। দেখুন, আমি বিদেশি রাজবাড়ির অন্দরমহল সম্পর্কে আলোচনা করা আমার পক্ষে বোধহয় উচিত হবে না। এই বলে আমি উঠে গেলাম সেখান থেকে। একজন চাকরকে ঠাকুর দালানটা পরিষ্কার করার জন্য বলে এলাম। এখন যদিও কোনো মেঘ বা বৃষ্টি নেই, এবং আরো আশ্চর্য,
যে রাজবাড়ির বাইরের রাস্তা শুকনো খটখটে, সেখানে কোনো বৃষ্টির চিহ্নই নেই। অতিথিশালায় ফিরে গিয়ে দেখি ফণি তখনও ঘুমোচ্ছে। সে ওই কাপালিকের কাছ থেকে ফিরেছে বোধহয় ভোরবেলা, সুতরাং দিনের বেলা তো সে পড়ে পড়ে ঘুমোবেই, আর জেগে উঠে আমাকে এক কাড়ি মিথ্যে কথা বলবে। আমি মনে মনে একটা ফোন দিয়ে আটলাম, ফণিকে দিয়েই ওই কাপালিকের রহস্যটা উদ্ধার করতে হবে। তাকে সরাসরি জিজ্ঞেস করলে সে সত্যিটা চেপে গিয়ে কতগুলো মিথ্যে কথা বলবে আমাকে। ঘুম থেকে উঠলে ফণিকে আমি জিজ্ঞাসা করলাম, কি ঘুম হলো? হ্যাঁ, কাল রাতে শরীরটা ভালো ছিল না, তাই বেলায় উঠলাম। আজকে তোমার পুজো ছিল তো, হয়ে গেছে পুজো? না, কই আর হলো, এমন ঝড় বৃষ্টি হলো যে সব ভেস্তে গেল। আবার ওদিকে পূর্ণিমাও ছেড়ে গেল, আর হলো না। এ কথা বলার সময় আমি ফণির মুখটা লক্ষ্য করছিলাম। একটা চাপা উত্তেজনা লক্ষ্য করলাম ওর মুখে। এই পুজো বন্ধ করার উদ্দেশ্যেই সে গতকাল রাতে কাপালিককে দিয়ে একটা যজ্ঞ করিয়েছে। তারপর ওই যজ্ঞের ছাই রাজাবাবুর ঘরে রেখে এসেছে, যাতে রাজাবাবুর আরো শরীর খারাপ হয়। কিন্তু ফণি বলছিল কমলা তার বোন হয়। এখানেই খটকা লাগছে। আমি বললাম, রাজবাড়ির পুজোয় বাধা পড়লো কেন বুঝতে পারছি না। শুনেছি উপাস্য দেবতা রুষ্ট হলে নাকি এরকম হয়। তো উপাস্য দেবতা কেমন করে তুষ্ট করতে হয় সেটা একমাত্র জানে সিদ্ধ পুরুষেরা। আমি একজন কাপালিককে জানি যিনি এসব করতে পারেন, ভাবছি তার কাছেই যাব। কথাটা আমি ইচ্ছে করেই বললাম। ফণি আমার দিকে সন্দেহের চোখে তাকিয়ে আছে দেখে আরো বললাম যে, তবে সিদ্ধ পুরুষ পাওয়া খুব মুশকিল। আমিও তো শ্মশানে ঘুরেছি, দেখেছি যে বেশিরভাগই ভণ্ড সাধু সেজে মানুষকে ঠকায়। ফণির দিকে আর চোখে চেয়ে দেখছি, আর তার মুখের ভাব দেখে আমার হাসি পাচ্ছে। সে উঠে পায়চারি করতে শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত সে বলেই ফেললো, হ্যাঁ গো, আমিও এক কাপালিকের কাছে গিয়েছিলাম। সে আমাকে কেবল ঘোরাচ্ছে, এটা সেটা চাইছে, কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না, বুঝলে? তাই নাকি? কি চাইছে সে? কোনো দামি জিনিস নাকি? হ্যাঁ হ্যাঁ, এমন একটা জিনিস যেটা আমার আয়ত্তের বাইরে। আমি তার সব কাজ করে দিই, তবুও সে সন্তুষ্ট হয় না। কই, আমাকে নিয়ে চলো তো তার কাছে, দেখি সে কেমন সাধু। আমি শ্মশানে সব সাধনা করেছি, বুঝতে পেরেছ? আমার সঙ্গে পারা মুশকিল আছে, চলো নিয়ে চলো। এ কথা শুনে ফণির চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, তাহলে চলো, আজ রাতেই তোমাকে নিয়ে যাব। তবে তোমাকে একটা গোপন কথা বলবো, কাউকে বলবে না, বলো? আরে না না, কোনো গোপন কথা আমার জানার দরকার নেই। যা জানার আমি ওই কাপালিকের কাছে গেলেই জেনে যাব। আচ্ছা ঠিক আছে, কাল রাতে তোমাকে নিয়ে যাব, কিন্তু এসব কথা যেন 5 কান না হয়। হ্যাঁ, আমি আর কথা বাড়ালাম না। ফণিকে দেখে চিন্তিত মনে হচ্ছিল, দেখা যাক কি হয়। তবে ওর মনে মনে যে একটা অস্থিরতা চলছে সেটা বেশ ভালোই বুঝতে পারছিলাম। দেখতে দেখতে রাত হয়ে এলো। রাজবাড়ি থেকে আর কোনো খবর আসেনি। রাজাবাবু মনে হয় একই রকম আছেন। সন্ধ্যের পর একজন চাকর এসে আমার খাবার দিয়ে গেল। আমি ব্রাহ্মণ সেটা জানার পর থেকে এরা বেশ আমাকে খাতির যত্ন করে। ফণি পাকশালায় গিয়ে খেয়ে এলো। আস্তে আস্তে রাজবাড়ির সব আলো নিভে এলো। রাত গভীর না হলেও প্রহর কেটে গেল। বাইরে শিয়ালের ডাক, কুকুরের ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে। আমরা বেরোলাম। আজ প্রতিপদ তিথি, চাঁদের আলো আছে। সে আলোয় ঝাপসা অন্ধকারে পথ চলতে লাগলাম। কিছুক্ষণ পর মনে হলো একটা শিয়াল আমাদের অনুসরণ করছে। একটু আধটু শব্দেই ফণি একেবারে চমকে চমকে উঠছে।
রাজবাড়ি থেকে অন্ধকারেই বেরিয়েছিলাম। একটু দূরে গিয়ে ফণি একটা কেরোসিনের কুপি জ্বালালো। বেশ খানিকটা হাঁটার পর সেই জঙ্গলে এসে উপস্থিত হলাম। জঙ্গলের ভিতরে একটা সরু পথ রয়েছে, সেটার মধ্যে দিয়ে হাঁটার পর আমরা সেই ভাঙা মন্দিরটাই উপস্থিত হলাম। কাপালিকে একটা মশাল জ্বালিয়ে গাঁজা টানছিল, আমাদের দিকে চেয়ে রইল, কিছু বলল না। ফণি বলল, ইনি এসেছেন আমার সঙ্গে সাধু বাবা। ইনিও একজন ব্রাহ্মণ তান্ত্রিক মানুষ। আমার আমার মনস্কামনা সিদ্ধ হবে কিনা বলুন এনার সামনে। আপনি আমার থেকে অনেক কিছু নিয়েছেন, কিন্তু কিছু করছেন না। তোকে আমি একটা জিনিস দিতে বলেছি, সেটা তুই দিচ্ছিস না। সেই মূর্তি নিয়ে এলে সেটা পুজো করলে তবেই তোর মনস্কামনা পূর্ণ হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি জিনিস তুমি চাইছো সেটা তো আগে বলো। রাজবাড়িতে দেবী ত্রিপুরা সুন্দরীর একটা ছোট সোনার মূর্তি আছে, সেটাই ও চাইছে। তাই নাকি? সেটা তুমি ওকে দেবে বলেছো? কিন্তু সেটা তো চুরি গেছে কয়েক মাস আগে। আর তোমার মনস্কামনাটা কি? রাজাবাবুকে মেরে ফেলা? আচ্ছা শোনো, এই রানী তোমার কিরকম সম্পর্কের বোন বলো তো? বোনকে তো কেউ বিধবা করতে চায় না। এই শোনো, সব কথা খুলে বলো কিন্তু আমাকে। আসলে কমলা আমার বোন নয়, আমার গ্রামের মেয়ে। ওর সাথে আমার ভালোবাসা ছিল। রাজাবাবু হঠাৎ ওর রূপ দেখে ওকে বিয়ে করে ফেলল। আমার খুব রাগ হলো। আর কমলাও রাজাবাবুর সাথে সুখী নয়, সে আমার সাথে থাকতে চায়। আর দুজনে মিলে রাজাবাবুকে মেরে ফেলার ষড়যন্ত্র করলে। তার সঙ্গে এসে জুটল ওই কাপালিক, সে মারণ উচ্চাটন করলো আর রানী শকুনের পালকের বিষ মিশিয়ে দিত রাজার খাবারে। এইভাবে সে রাজাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে দিতে শুরু করলো। কেমন তো? বিশ্বাস করো, আমি কমলাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। তাই তো আমি। চুপ করো, চুপ করো। তোমরা দুজনেই সমান পাপ করেছো। তোমাদের ভাগ্য ভালো যে রাজাবাবু এখনো মারা যাননি। আর এই কাপালিক সুযোগ বুঝে সোনার মূর্তিটা হাতিয়ে নেবার তালে ছিল। রাজবাড়ির পেয়াদাদের আমি খবরটা দিয়ে এসেছি, তাকে মেরে ধরে এক্ষুনি গ্রাম থেকে বের করে দেবে। আরে এই একটা ভণ্ড সাধু, এর ভালো কিছু করার কোনো ক্ষমতাই নেই, শুধু কিছু অনিষ্ট করতে পারে। কে বলেছে আমার ক্ষমতা নেই? দেখবি দেখবি আমার ক্ষমতা, তুই দেখবি। এই বলে সে লাফ দিয়ে আমার কাছে এসে আমার গলা টিপতে এলো। আমি একটা শক্তি মন্ত্র উচ্চারণ করে তার দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে সম্মোহন বিদ্যা প্রয়োগ করলাম। আস্তে আস্তে সে নিশ্চল হয়ে এলো। রাজবাড়ির পেয়াদারা জঙ্গলের আশেপাশে লুকিয়েছিল, তারা এসে কাপালিককে টানতে টানতে নিয়ে চলে গেল। এই গোলমালে ফণি পালাবার চেষ্টায় ছিল, তাকে টেনে ধরে বললাম, তুমি কোথায় যাচ্ছ? তোমার বিচার হবে রাজবাড়িতে গিয়ে। তোমরা যে পাপ কাজ করেছো, স্বয়ং সতীমা তোমাদের শাস্তি দেবেন। ভুলে গেছো এটা সতী মায়ের থান? এখানে অনাচার করে কেউ পার পাবে না। তোমাদের জন্য মৃত্যু নয়, আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ফণিকে দুজন রাজপেয়াদা টানতে টানতে নিয়ে চলে গেল। আমি নায়েব মশাইকে তৈরি থাকতে বলেছিলাম। রাজবাড়িতে উপস্থিত হয়ে আমি নায়েবকে বললাম, আসুন, অন্দরমহলে চলুন। এই ঘটনার অন্তিম পর্বটা অন্দরমহলেই দেখা যাবে। আসুন। অন্দরমহলের দিকে যেতে যেতে আমরা একটা চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, রানীর গলার আওয়াজ। গিয়ে দেখি ভয়ঙ্কর কাণ্ড। রানীর সারা শরীরে কিসের যেন সাদা সাদা দাগ বেরিয়েছে। সে ছটফট করছে, যন্ত্রণায় ছটফট করছে। সে এক জায়গায় বসতে পারছে না। হঠাৎ ফণির চিৎকার, এ কি, আমার গায়েও দাগ বেরোচ্ছে কিসের? জ্বলছে, সারা শরীর জ্বলছে। তোমরা দুজনেই সমান পাপ করেছো, সমান শাস্তি ভোগ করতে হবে। আর রানীমা আরো বেশি পাপ করেছে, নিজের হাতে রাজাকে বিষ দিয়ে। সেই বিষের জ্বালা সে নিজেই এবার ভোগ করবে। আর রানীমা
যদি বাঁচতে চান তো দেবী ত্রিপুরা সুন্দরীর সোনার মূর্তিটা কোথায় লুকিয়ে রেখেছেন বের করে দিন, বের করে দিন। আমি বুঝেছিলাম যে ওই সোনার মূর্তিটা রানীমা লুকিয়ে রেখেছেন। এটা তিনি অবশ্যই একটা ভালো কাজ করেছিলেন। পারিবারিক মূর্তি তিনি ফণি বা কাপালিকের হাতে দিতে চাননি, তবে তিনি নিজের গয়না কিছু টাকা ফণিকে দিয়েছিলেন এইসব কাজকর্ম করার জন্য। কিন্তু কাপালিক অল্পতে সন্তুষ্ট ছিল না, সেই সোনার মূর্তিটা চাইছিল। আমার মনে হয় রানী চেয়েছিল রাজা মারা গেলে ফণিকে নায়েবের জায়গায় বসিয়ে নিজেই সব সম্পত্তির মালিক হবে, আর তাদের মধ্যে অবৈধ সম্পর্কটা বজায় রাখা সহজ হবে। যাক, এসব ষড়যন্ত্র শেষমেশ বিফল হলো। রাজাবাবু এ যাত্রায় বেঁচে উঠলেন। রাজাবাবু নিশ্চয়ই ফণি আর রানীকে রাজবাড়ি থেকে বার করে দিয়েছিলেন? না, রাজাবাবু মহৎ প্রাণ। তিনি বলেছিলেন রানী তার ঘরের মানুষ, তার মান সম্মান জড়িয়ে আছে রানীর সাথে, তাকে বাইরে বের করে দেওয়া যায় না। কিন্তু তাকে আজীবন সতীমায়ের সেবা করে দিন কাটাতে হবে। রানীর সম্মান আর তিনি পাবেন না। রাজাবাবু রানীকে বের করে দিতেই পারতেন। ওই যে বলে, প্রেমে আর যুদ্ধক্ষেত্রে সব কিছুই চলে। ওরা দুজনে চলে যেত, ভালোই হতো। আরে থামো থামো, ওরা রাজাবাবুকে মারবার ষড়যন্ত্র করেছিল, সেটা ভুলে যাচ্ছ কেন? শুনেছি ফণি কুষ্ঠরোগী হয়ে রাস্তায় ভিক্ষা করত। পাপের শাস্তি পেতে হয়, বুঝেছো? ত্রিপুরা সুন্দরী সোনার মূর্তিটা উদ্ধার হয়েছিল, কিন্তু পাতাল ভৈরবী বলে যে রাজবাড়ির উপাস্য দেবতা ছিল, তার মূর্তি উদ্ধার কি হয়েছিল সেটার কথা তো কিছু বললেন না। সে গল্প আবার অন্যদিন হবে। হ্যাঁ, সে যাত্রায় আমি অনেক দিন ত্রিপুরাতে ছিলাম। দীপাবলির সময়ে দেবী ত্রিপুরেশ্বরীর মন্দিরে মহা উৎসব হয়, সেটা দেখেই ফিরেছিলাম। আরো অনেক ঘটনা ঘটেছিল, সেসব আবার পরে হবে, বুঝতে পারলে? চলো হে কিশোরী, এখনকার মতন গল্প শেষ।